পুরো শরীর যে আমার জ্বালা পোড়া করছে। এখানে এখানে কোনো পাখি কেন আসছে না? আমি যে এত যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। শুধু কি তুই? আমরা যে এত জ্বালা সহ্য করতে পারছি না রে। তিন গাছ যখন তাদের শরীরের যন্ত্রণা নিয়ে এভাবে কাতরাচ্ছিল, তখনই সেখানে একটা পাখি চলে আসে। পাখিটি গাছের সামন দিয়েই যাচ্ছিল। পাখিটি তিন গাছে এমন পাকা পাকা আম দেখে ভীষণ লোভে পড়ে যায়। আরে বাহ, কত সুন্দর পাকা পাকা আম! দেখে তো মনে হচ্ছে আমগুলো খুব সুস্বাদু হবে। এদিকে আমারও তো ভীষণ ক্ষুধা পেয়েছে। না না, আমি বরং যাই, তিন গাছ থেকে তিন আম পেড়ে খাই। পাখিটি খুশি মনে উড়ে গিয়ে তিন গাছ থেকে তিনটি আম পেড়ে নিচে চলে আসে আর লোভে পড়ে তিনটে আমি গপা গপ খেয়ে ফেলে। আর তখনই আহ আমার পুরো শরীরে এমন লাল লাল ছোপ ছোপ ঘা কেন হচ্ছে? আমার পুরো শরীর এমন জ্বালা করছে কেন? পাখিটি চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়। আর তিন গাছ একটা ফল ছেড়াতে আমার অনেকটা জ্বালা কমে গিয়েছে। আমারও অনেকটা জ্বালা কমে গেছে। ইস, আজ যদি সারাদিন একের পর এক পাখি আসতো তাহলে আজকের মতো আমাদের শরীরে সব জ্বালা পোড়া শেষ হয়ে যেত। তিন গাছই নিজেদের শরীরে জ্বালা কমানোর চেষ্টা করতে থাকে। এদিকে একের পর এক পাখি এসে সেই তিন গাছের ফল খেয়ে অসুস্থ হতে থাকে। এভাবে দিনের পর দিন কাটছিল আর একের পর এক পাখিরা অসুস্থ হচ্ছিল। একদিন টুনির মেয়ে টুকি খেলতে খেলতে সেই তিন গাছের কাছে চলে আসে। ও মা, কত সুন্দর পাকা পাকা আম! দেখে তো আমার খুব লোভ হচ্ছে। কিন্তু মা যে বলেছে কখনো অন্য জিনিসে লোভ দিতে নেই। এই মেয়ে, এই এত কি ভাবছো? এসো এসো, আমাদের কাছে এসো, এসে আম খেয়ে যাও। ও মা, সত্যি তোমরা আমাকে তোমাদের গাছের আম খেতে বলছো? হ্যাঁ গো মেয়ে, হ্যাঁ, এক্ষুনি এসো আর তিন গাছের ফল খেয়ে যাও। ছোট্ট বাচ্চা মেয়ে টুকি তিন গাছের ফাঁদে পড়ে তিনটি আম নিয়ে আসে আর ফলগুলো ছিঁড়ে নিয়ে এসে গপ গপ করে খেয়ে নেয়। আর খাওয়ার সাথে সাথে টুকির পুরো শরীর ঘায়ে ভরে যায়। আমার শরীরে তো অনেক জ্বালা করছে। কি হচ্ছে আমার শরীরে? ও, খুব যন্ত্রণা করছে। টুকি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায় আর তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। এসব কি বলছিস মা? তার মানে জঙ্গলের পাখিরা ওই অভিশপ্ত ফল খেয়ে অসুস্থ হয়েছে? তার মানে এই গাছ তিনটি কিনা অভিশপ্ত? না না, এমনটা আর হতে দেওয়া যাবে না। এর একটা উপায় আমাকে বের করতেই হবে। মা রে, তুই বাড়িতেই থাক, আমি একটু আছি। টুনি টুকিকে রেখে অভিশপ্ত তিন গাছের কাছে যায় আর টুনিকে দেখে গাছ তিনটি বলে ওঠে, আয় আয়, জলদি করে আমাদের কাছে আয় আর আমাদের ফল ছিঁড়ে নে। আমরা যে এমন মরণ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তোমরা ভাবলে কি করে যে আমি তোমাদের কাছে যাব? তোমরা অভিশপ্ত, তোমরা অনেক পাখির জীবন বিপাকে ফেলেছো। এছাড়া যে আমাদের আর কিছুই করার নেই রে। নিজেদের জীবন বাঁচাতে আমরা অনেক পাখির সমস্যা করে দিয়েছি। কিন্তু কেন? কিসের জন্য তোমরা এমনটা করছো? আসলে আমরা অভিশপ্ত তিন গাছ, কিন্তু একটা সময় আমরা অনেক সুন্দর আর সুস্বাদু ফল দিতাম। আমাদের গাছের ফল খাওয়ার জন্য পরিরাজ্য থেকে পরীরাও আসতো। তেমনি একদিন, এই তোরা দেখেছিস পরীরা কেমন রোজ রোজ আমাদের গাছের ফল খাচ্ছে? এতে করে যে আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পাতাগুলো কেমন ঝরে যাচ্ছে। তুই ঠিক বলেছিস, আমরা সৌন্দর্য জন্য আমরা নিজেদের নিয়ে অহংকার করতাম, কিন্তু পরিরাজ্যের পরীরা আমাদের সেই অহংকার নষ্ট করে দিচ্ছে। এভাবে আর চলতে দেওয়া যাবে না। পরীদের খাওয়া আমাদের বন্ধ করে দিতে হবে। আমাদের সৌন্দর্যকে যে আমাদের ধরে রাখতেই হবে। আমরা তিনজন আমাদের সিদ্ধান্তে অটুট ছিলাম। এরপর একদিন পরীরা আমাদের কাছে এসে বসে। তোমরা শোনো, তোমাদের জন্য আমাদের গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা আর কখনোই আমাদের গাছের ফল খাবে না, বুঝেছো? এক্ষুনি আমাদের ডাল থেকে তোমরা উঠে যাও, উঠে যাও বলছি। কি, তোরা এত অহংকারী হয়ে গেছিস? তোরা কিনা আমাদেরকে ফল খেতে নিষেধ করছিস? এর কারণে আমি তোদেরকে অভিশাপ দিচ্ছি। তোরা আজ থেকে অভিশপ্ত তিন গাছ হবে, আর তোদের ফল যে খাবে সেই অভিশপ্ত হয়ে যাবে, আর পুরো শরীর লাল লাল ঘায়ে পরিণত হবে। তোরা সারাদিন অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকবি, আর তখনই তোদের যন্ত্রণা কমবে যখন কোনো পাখি তোদের ফল খাবে। পরিরানী, আপনি আমাদের কেমন অভিশাপ দিলেন বলুন তো? আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। তখন পরিরানী আমাদের আর কোনো কথাই শোনে না, আমাদের রেখে পরিরাজ্যে চলে যায়। আর তখন থেকে আমরা অভিশপ্ত গাছ হয়ে পড়ে আছি। তোমরা তোমাদের অহংকারের শাস্তি পেয়েছো, কিন্তু এই নিষ্পাপ পাখিগুলো তো কোনো দোষ করেনি। তাহলে অকারণে তারা কেন শাস্তি পাবে বলো তো? আমরা যে নিরুপায়, তুমি আমাদের অভিশাপ মুক্ত হতে সাহায্য করো, সাহায্য করো আমাদের।
কি করলে তোমরা অভিশাপ মুক্ত হবে বলো? তা তো আমরা জানি না গো, এটা শুধু পরিরাজ্যের পরীরাই জানে। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করার জন্য প্রস্তুত। এরপর টুনি পরিরাজ্যে যাওয়ার পথ খুঁজে বের করে, আর সেই পথ ধরে টুনি পরিরাজ্যে যায়। কে তুমি, আর পরিরাজ্যে কেন এসেছো? পরিরানী, আমার নাম টুনি। আমি আসলে 3 ফলের গাছের ব্যাপারে জানতে এসেছি। হ্যাঁ বলো, কি বলতে চাও? আমি 3 গাছের ব্যাপারে কথা বলতে এসেছি। হ্যাঁ বলো, কি বলতে চাও? পরিরানী, 3 ফল গাছ তাদের শাস্তি পেয়েছে, আপনি দয়া করে এবার তাদের অভিশাপ তুলে নিন। ঠিক আছে, তুমি যখন এত কষ্ট করে পরিরাজ্যে এসেছো, তাহলে আমি তাদের অভিশাপ তুলে নেওয়ার ব্যবস্থা করছি। এই নাও জাদুই জল। এই জাদুই জল অভিশপ্ত 3 ফলের গাছে ছিটিয়ে দাও। যাও, এতে করে 3 ফল গাছ অভিশাপ মুক্ত হবে। আপনাকে অনেক ধন্যবাদ রানী পরি। এরপর টুনি সেই জাদুই জল নিয়ে অভিশপ্ত 3 গাছের কাছে আসে, আর ওদের 3 গাছের উপর জল ছিটিয়ে দেয়। আর তখনই অভিশপ্ত 3 গাছের অভিশাপ কেটে যায় এবং তারা আবারও আগের মতো হয়ে যায়। তার পাশাপাশি সব পাখিরাও সুস্থ হয়ে যায়। টুনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্যই আমরা আমাদের প্রাণ ফিরে পেলাম গো। এরপর থেকে তোমরা কিন্তু আর অহংকার করবে না। হ্যাঁ হ্যাঁ টুনি, আমরা আর কখনোই এমন অহংকার করব না। তুমি যে আমাদের চোখ খুলে দিয়েছো গো। এরপর টুনি বাড়িতে চলে যায়। এগুলো আবার তোমাকে কে শিখিয়েছে গো? এগুলো আমার মা আমাকে শিখিয়েছে সোনা, তাই তো আমি এগুলো শিখেছি। আর এখন আমি তোর মা হয়ে এই শিক্ষাগুলো তোকে দিচ্ছি, আর এই শিক্ষাগুলো এখন তোকে গ্রহণ করতে হবে, বুঝেছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার শিক্ষা শিক্ষিত হয়ে অনেক বড় হব। এভাবেই তারা মা মেয়ে খুনসুটি করতে থাকে। এমন সময় কে যেন টুনির দরজায় কড়া নাড়তে থাকে। একে কি কালু দাদা, এই অসময়ে তুমি আমার বাড়িতে কেন এসেছো? আসলে টুনি, আমার ঘরে সব খাবার যে শেষ হয়ে গেছে, আর আমার ছানারা খাবারের জন্য কান্নাকাটি করছে। তুই আমাকে দয়া করে একটু খাবার দে না রে বোন। আমি তোমাকে খুব ভালো করে চিনি কালু দাদা, তুমি অনেক অলস, আর তুমি তো একদমই পরিশ্রম করো না। আর তোমার আজকে পরিশ্রম না করার কারণে আজ তোমার ঘরে কোনো খাবার নেই। এমন অলস পাখি আমি একদম সহ্য করতে পারি না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, আর অন্য কোনো জায়গা থেকে খাবার খুঁজে নাও। যাও বলছি। প্লিজ টুনি, দয়া করে আমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমাকে কিছু খাবার দিয়ে দে। এই বৃষ্টির সময় আমি যে কোথাও কোনো খাবার পাবো না রে, সেটা কি তুই জানিস না? মা, ও মা, তুমি কালু আঙ্কেলকে একটু খাবার দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই নাও, এই 1 বাটি খাবার তুমি তোমার ছানাদেরকে খাওয়াবে, আর বৃষ্টি কমে গেলে খাবার খুঁজে আনবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে রে টুনি। কালু কাক টুনি দেওয়া খাবারগুলো নিয়ে বাড়িতে ফিরে যায়, আর খাবারগুলো কাকুলিকে দিয়ে সব ঘটনা খুলে বলে। এত করে তোমাকে আমি বললাম একটু পরিশ্রম করো, আর পরিশ্রম করে আমার কথা যদি তুমি শুনতে, তাহলে আর অন্যের কাছে এভাবে হাত পাততে হতো না। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। যাও যাও, এবার নিচে গিয়ে নিজের কাজ করে নাও। কাকলি আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাজে চলে যায়। দেখতে দেখতে বনে রাত নেমে আসে। ওদিকে বান্টি আর সুখী বাপের বাড়ি থেকে নৌকায় করে আসছিল। হঠাৎই অনেক বৃষ্টির কারণে তাদের নৌকাটা মাঝ নদীতে থেমে যায়। বান্টি, আমার যে ভীষণ ঠান্ডা লাগছে, তুমি দয়া করে কিছু একটা করো বান্টি, আর তাড়াতাড়ি করে ঘাটে যাওয়ার ব্যবস্থা করো। আমি আর কি করব বলো তো সুখী, আমি তো নৌকা চালানোর অনেক চেষ্টা করছি, কিন্তু নৌকার কি যে হলো, নৌকাটা একদমই চলছে না। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না কি যে হলো। বান্টি আর সুখী নৌকা চালানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই নৌকা চালাতে সক্ষম হয় না। এদিকে মুষলধারে বৃষ্টি পড়ার কারণে দুজনেই কাঁপতে থাকে, আর হঠাৎই একটা বড় ঢেউ এসে নৌকাটা ডুবিয়ে দেয়। বান্টি, বান্টি, আমি যে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি যে ডুবে যাচ্ছি, বাঁচাও। আমার এই ডানাটা তুমি ধরো, তুমি কিন্তু একদম আমার ডানাটা ছাড়বে না। সুখী বান্টির ডানা শক্ত করে ধরে, আর বান্টি কোনো রকমের সাঁতরে গিয়ে পাড়ে উঠে যায়। আমার যে খুব ভয় করছে বান্টি, চারদিকে কেমন চমচমে হয়ে আছে, গা চমচমে ভাব, আর কি ঘুটঘুটে অন্ধকার দেখো। আরে আরে, কি অবস্থা সুখী, তোমার মাথা থেকে রক্ত ঝরছে কেন? তোমার মাথা কি করে ফাটলো, আর রক্তই বা ঝরলো কেন? আমার মাথা তো ফাটেনি, তাহলে এই রক্ত কোথা থেকে এলো? বান্টি, উপরে তাকিয়ে দেখো। পেতনি, দেখো দেখো। তোরা দুজন কিনা আমাকে দেখে ফেলেছিস, তবে তো তোদের দুজনকে দেখা দিয়ে খেতে হয়। পেতনি, আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি, তুমি আমাদের না খেয়ে দয়া করে আমাদের সাহায্য করো। আমরা তো আর তোমার কোনো ক্ষতি করিনি গো, যে তুমি তার প্রতিশোধ হিসেবে আমাদের দুজনকে খাবে। তা অবশ্য তোরা একদমই ঠিক বলেছিস রে। বলি, তোরা আবার এখানে কি করে এলি? এখানে তো সচরাচর কেউ আসে না, আর তাছাড়া আমি বা তোদের কি করে সাহায্য করতে পারি বলতো? এরপর বান্টি পেতনিকে সব ঘটনা খুলে বলে।
পেতনি, আজ রাতটা আমাদের এখানে কোনো নিরাপদ স্থানে রেখে কাল সকালবেলা আমাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত অস্থির হোস না, তোরা আয় আয় আমার পিছু পিছু, আমি তোদের সব ব্যবস্থা করে দিচ্ছি। ও মা, কত সুন্দর গাছের উপরে একটা ঘাসের ঘর। আমার তো ঘরটা অনেক পছন্দ হয়েছে। দেখো বান্টি, কি সুন্দর একটা ঘাসের ঘর। তোরা আর দেরি করিস না, তোরা বরং এই ঘাসের ঘরে ঢুকে পড়, আর বাকিটা সকাল হলে বুঝতে পারবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো পেতনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। তোরা এই ঘরের ভেতরে সব ধরনের খাবার পেয়ে যাবি রে। তাই ঘরের ভেতরে ঢুকিয়ে খাবার দাবার খেয়ে তোরা বরং শুয়ে পড়। এসব কথা বলে পেতনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে বান্টি আর সুখী সেই ঘাসের ঘরের ভেতরে ঢুকে পড়ে, আর ভেতরে থাকা খাবারগুলো খেয়ে ওরা দুজন ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে আসে, তবুও বৃষ্টি থামার কোনো নামই নেই। বান্টি আর সুখী ঘরের দরজা খুলে পুরো অবাক হয়ে যায়। বান্টি, আমরা তো দেখছি আমাদের বনে চলে এসেছি গো। দেখো দেখো, সবাই বৃষ্টির কারণে কোথাও যেতে না পেরে সবার ঘরের দরজায় বসে আছে। সুখী, আমি তো আমার চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না গো। বান্টি আর সুখী এইসব দেখে ভীষণ খুশি হয়। তারপর তারা দুজন বৃষ্টিতে ভিজে সবাইকে সব কথা খুলে বলে। এই সব কথা শুনে কালুর মনে অনেক লোভ হয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়। এখন তো অনেক রাত হয়েছে, বান্টি নিশ্চয়ই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই সুযোগে আমাকে আমার কাজটা করতে হবে। কালু চুপি চুপি বৃষ্টিতে ভিজে সুখীর বাড়িতে ঢুকে খাবার চুরি করার জন্য, কিন্তু বোকা কালু খাবার চুরি করার ধান্দায় অন্য সবকিছু সে ভুলে যায়। ওরে বাবারে, ওরে মারে, জ্বলে গেল গো, জ্বলে গেল, আমার পেছন চলে গেল, কে আছো, বাঁচাও বাঁচাও আমাকে। কালুর এমন চিৎকার শুনে বান্টি আর সুখী ঘুম থেকে উঠে পড়ে, আর তারা দুজনে জল ঢেলে কালুর লেজ থেকে আগুন নেভায়। কালু দাদা, তুমি আমাদের কাছে চাইলেই তো আমরা তোমাকে খাবার দিয়ে দিতাম। তোমাকে আর এত কষ্ট করে চুরি করতে হতো না। চুরি করা যে মহাপাপ গো, আর তার শাস্তিও তুমি পেলে, দেখেছো তো। আমি যে লজ্জিত, আমি আর কোনোদিনও এভাবে চুরি করব না। আমাকে তোমরা ক্ষমা করে দাও। দেখো দেখো, তোমরা দেখো, আমার লেজটা কতখানি পুড়ে গেছে। কালু কাক তার নিজের ভুল বুঝতে পারে, আর সে মাথা নত করে সেখান থেকে উড়ে তার বাড়িতে চলে যায়। বাবা মা, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, তোমরা আমাকে দয়া করে কিছু খেতে দাও। ক্ষুধার জ্বালায় আমার যে পেট ব্যথা করছে। বাবা, ও বাবা, মা, ও মা। যোগ্য, এখন তো সবাই ঘুমিয়ে পড়েছে। যাও যাও, তুমি আমার আর কনকের জন্য খাবার চুরি করে নিয়ে এসো। যাও তো যাও, দেখো না আমার ছেলেটার যে অনেক কষ্ট হচ্ছে গো। আমি আজকে যেতে পারবো না, আমি কাল সারা রাত বৃষ্টিতে ভিজেছি। তুমি যাও, আমার শরীরটা অনেক ক্লান্ত। আজকে বরং তুমি গিয়ে খাবার চুরি করে নিয়ে এসো। হায় ঈশ্বর, বিয়ের আগে আমি যদি জানতাম এভাবে আমাকে কষ্ট করে খাবার চুরি করে খেতে হবে, তাহলে আমি আর কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না। ঠিক আছে, তবে কনকের তুমি খেয়াল রেখো। আমি যাচ্ছি খাবার চুরি করতে। কণিকা রাতের অন্ধকারে বৃষ্টিতে ভিজে বিউটির বাড়ির রান্নাঘরে প্রবেশ করে। কণিকা রান্নাঘরের এইদিক ওদিকে খাবার খুঁজতে থাকে, কিন্তু কোনো খাবারই তার চোখে পড়ে না। হঠাৎই কণিকা একটা ড্রাম দেখতে পায়। আরে আরে, ওই যে একটা ড্রাম, নিশ্চয়ই ওখানে কোনো খাবার রাখা আছে। কণিকা উড়ে গিয়ে ড্রামের ভেতরে প্রবেশ করে। আসলে ড্রামের ভেতরে খাবারের পরিবর্তে মরিচের গুঁড়ো ছিল। ওরে বাবারে বাবা, এখানে তো কোনো খাবার নেই, এখানে যে মরিচের গুঁড়ো। গেল রে গেল, আমার হাত পা গুলো জ্বলে গেল। কণিকার এমন চিৎকার শুনে বিউটির ঘুম ভেঙে যায়, আর বিউটি বলতে থাকে, মনে তো হচ্ছে রান্নাঘরে কোনো চোর এসেছে। আমার লাঠিটা কোথায়? বিউটি একটা লাঠি নিয়ে রান্নাঘরে যায়। এদিকে কণিকা ড্রাম থেকে কোনো রকমে বের হয়ে মরিচে মাখামাখি করে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। বিউটি আর কণিকাকে চিনতে পারে না। শয়তান চোরকে আর একটু আগে আসলেই তো আমি চিনতে পারতাম। যাই হোক বাবা, মরিচের গুঁড়োতে ওর বেশ শিক্ষা হয়েছে। ওরে বাবা, আর একটু হলেই তো দম বন্ধ হয়ে আমি মারা যেতাম। ওদিকে যে আমার ছেলে কোনো খিদের জ্বালায় চটপট করছে। যাই যাই, আমি বরং টুনির বাড়িতে যাই। এরপর কণিকা টুনির বাড়ির দিকে উঠতে থাকে। অন্যদিকে একটা ইগল রাতের আধারে পাহাড়ের গুহায় প্রবেশ করে। এই বনটাই যে এখন আবার সম্বল, এই বনে থেকে পাখিদের ধরে ধরে খেতে হবে। কিন্তু আমি পাখিদের কি করে ধরবো? আমার কাছে তো কয়েকটা কেক ছাড়া আর কোনো কিছুই নেই। পেয়েছি আমি একটু বুদ্ধি। আমি বরং এই মরিচ গাছে কেক গুলোকে ঝুলিয়ে রাখবো, আর তারপর মরিচ গাছের ওপরে একটা জাল বিছিয়ে রাখবো। পাখিরা যখনই কৌতূহল বশত এখান থেকে কেক খেতে আসবে, তখনই তারা আমার জালের ফাঁদে আটকা পড়বে। না না, আমাকে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমাকে কাজটা সেরে ফেলতে হবে। অনেক রাত হয়ে গেছে, এবার বরং আমি আমার ফাঁদ তৈরি করি। টুনির ঘরে তো আমি চুরি করতে পারলাম না। ওই ছোট্ট টুনি কত চালাক, এত রাত অব্দি জেগে আছে। এখন আমি এত রাতে কার বাড়িতে যাব চুরি করতে? খালি হাতে বাড়িতে ফিরলে তো কনক আবার চেঁচামেচি করবে। আমি বরং তোতার বাড়িতে যাই, তোতা আর টিয়ের বাড়িতে তো সবসময় ফল থাকে। কণিকা তোতা আর টিয়ের বাড়ির দিকে উঠতে থাকে। অন্যদিকে কনক বলতে থাকে,
বাবা ও বাবা, মা এখনো কেন আসছে না? আমার যে আর সহ্য হচ্ছে না ক্ষুধা। ও সেসব আবার আমি কি করে জানবো? কণিকা আবার ধরা পড়েনি তো? বাবা, যে করে হোক মা ফিরবে, তুমি দেখো। কিন্তু বাবা, খুব ক্ষুধা পেয়েছে, তুমি আমার জন্য খাবার নিয়ে এসো না বাবা, যাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমি বরং আগে তোতার বাড়িতে যাব, তারপর অন্যদের। অন্যদিকে কণিকা তোতার ঘরে প্রবেশ করে আর কণিকা কিছু শস্য দানা দেখতে পায়। আরে আরে বা, অনেকগুলোই তো শস্য দানা, আমার তো খুব ক্ষুধা লেগেছে, আগে বরং আমি খেয়ে নেই। এই বলে কণিকা খাবার খেতে শুরু করে। ঠিক তখনই সেখানে যজ্ঞ আসে। যজ্ঞকে দেখে কণিকা ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবারে, ভূত ভূত, বাঁচাও বাঁচাও আমাকে, এ তোতা বাঁচাও আমাকে। আরে আরে কণিকা, এটা আমি তোমার স্বামী। দয়া করে চিৎকার করো না। তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করলে তো তোতা উঠে পড়বে। চোর এসেছে, আমাদের ঘরে চোর এসেছে, হাতে লাঠি নাও। ওরে বাবারে কণিকা, তাড়াতাড়ি পালাও, আর তোতা যে জেগে গেছে, পালিয়ে যাচ্ছে। ধরো ধরো, ওকে ধরো, আজ যে চোরকে কঠোর শাস্তি দিতে হবে। টিয়ে আর তোতা ধরার আগেই ওরা তাড়াতাড়ি পালিয়ে যায়। কণিকার যজ্ঞ একটা ডালে বসে। ওগো, এবার কি হবে গো? সব পাখিদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু কোনো খাবার যে চুরি করতে পারিনি গো। ধনুকটা যে বড্ড ছোট গো। কণিকা, আমি যে কেকের গন্ধ পাচ্ছি, মনে তো হচ্ছে আশেপাশে কেউ কেক রেখেছে। চলো তো গিয়ে দেখি। ওরা কেকের গন্ধ অনুসরণ করে এদিক ওদিক খুঁজতে থাকে। অবশেষে ওরা সেই মরিচ গাছের কাছে আসে। মরিচ গাছে কিনা কে, চলো না গো, আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেই। তখনই সেখানে কনক চলে আসে। বাবা মা, তোমরা এইখানে? তোমরা জানো আমি তোমাদেরকে কত খুঁজেছি, পেয়েছো তো খাবার? দাও না, আমাকে একটু খাবার দাও না, আমার যে খুব ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালায় যে পেট ব্যথা করছে বাবা মা। বাবা, এই নে মরিচ গাছে কেক, নে বাবা খেয়ে নে। ওরা মরিচ গাছ থেকে কেক নিয়ে খেতে শুরু করে। ঠিক তখনই ওপর থেকে জাল এসে ওদের শরীরের ওপর পড়ে আর ওরাও জালে আটকা পড়ে যায়। যজ্ঞ, আমরা যে কারো জালে আটকা পড়ে গিয়েছি যজ্ঞ, এবার কি হবে গো? কণিকা, আমারও যে এবার খুব ভয় লাগছে গো। তোদের আর বেশিক্ষণ ভয় পেতে হবে না, এবার যে আমি এসে গেছি, এখন তো আমি তোদের খাবো। ইগল দাদা, দয়া করে আমাদের তুমি ছেড়ে দাও, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি বলো। তোদের ছাড়ার জন্য তো আমি ফাঁদ পাতিনি, আজ তো আমি তোদের খেয়ে পার্টি করব। ইগল আর কোনো কথা না বলে ওদের ধরে খেয়ে ফেলে।